লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার যদি বন্ধু হও। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। যদি বন্ধু হও বাড়াও হাত। নামটা দেখে স্ক্রল করতে গিয়েও আঙুল থামিয়ে দিল প্রিয়া। এই আবার কি? প্রায় ঢুলুঢুলু চোখে ঝিমোচ্ছিল প্রিয়া। নামটা দেখেই বড় বড় চোখে সোজা হয়ে বসল চেয়ারে। টিচার্স রুমে বসে অলস হাতে ফেসবুক ঘাঁটছিল। পরপর 3টে পিরিয়ড অফ এখন। প্রথমে 2টো হয়ে আবার শেষে একটা, এরকমই থাকে বৃহস্পতিবারের রুটিন ওর। মাঝের সময়গুলো কাটতেই চায় না যেন। ফেসবুক দেখলেও চোখে যেন ঘুম আটকে গেছে। এটা আবার কেমন গ্রুপ? মনে মনে বলেই একবার ভালো করে দেখল প্রিয়া। তারপর হাই তুলে আবার স্ক্রল করতে গিয়ে আঙুলের চাপে ওই গ্রুপটায় রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। এ বাবা, নিজের অজান্তেই বলে ফেলল প্রিয়া। হায় ভগবান, কি বিচ্ছিরি ব্যাপার হলো। এবার ওরা অ্যাকসেপ্ট করবে, তারপর কি কি সব মানুষের প্রোফাইল পাঠাবে বন্ধুত্ব করার জন্য। একা একাই বিড়বিড় করছে প্রিয়া। আর চোখে দেখে নিল একটু দূরে নীলাদ্রি বসে আছে, সে দেখে নিল কিনা। ফিজিক্সের প্রফেসর, সারাদিন বই নিয়ে থাকেন উনি, খেয়াল করেননি, এটাই শান্তি। আজকাল খুব খারাপ চারপাশ। কি থেকে কি হয়ে যাবে ভেবেই রিকোয়েস্টটা ক্যান্সেল করার চেষ্টা করলো প্রিয়া, কিন্তু কিছুতেই আর খুঁজে পেল না রিকোয়েস্টটা। কি যে করে ও, নিজের কাজে নিজেরই বিরক্ত লাগলো প্রিয়ার। কি ম্যাডাম, শপিং কত দূর? প্রিয়া দেখল ইংলিশের প্রফেসর ঘোষ এসে জিজ্ঞেস করলেন। আরেকটা পিরিয়ড শেষ হলো, এখন সবাই টিচার্স রুমে ফিরবে। তাড়াতাড়ি হাতের ফোনটা একটু লুকিয়ে ফেলে প্রিয়া বলল, ওই চলছে আর কি, কলেজ থেকে ফেরার সময় টুকটাক। প্রফেসর ঘোষ হেসে বললেন, ওতেই হবে, টুকটাক করতে করতেই দেখবেন সব কমপ্লিট। বাংলার আভাদি বললেন, তাই না তাই। আমি বাড়ি গিয়ে প্রিয়ার কথা বলি, কতটুকু বয়স অথচ কি সুন্দর দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। প্রিয়া হাসি মুখে তাকালো। ইতিহাসের সঞ্জীব বললেন, আভাদি, আপনার এখন ক্লাস নেই? আভাদি হেসে বললেন, না গো, এই পিরিয়ডটা অফ। পা দুটো যেন আটকে যায় দাঁড়িয়ে ক্লাস নেওয়ার সময়। বলেই বোতল থেকে ঢক ঢক করে জল খেয়ে চেয়ারে হেলান দিয়ে বসলেন। এই আভাদি অনেকটা বড়, তাই ওনাকে দেখে মোবাইলটা আরেকটু আড়াল করল প্রিয়া। 15 মিনিট পর প্রিয়া দেখল টিচার্স রুম অনেকটা ফাঁকা, যে যার ক্লাসে চলে গেছে। 2-1 জন থাকলেও তারা প্রিয়ার থেকে অনেক দূরে বসেছে। ফোনটা বের করে দেখল ওর অনুরোধটা গ্রহণ করে নিয়েছে। ও এখন এখানকার গর্বিত সদস্য ভেবেই নিজের ওপর রাগ হলো প্রিয়ার। এত ছটফটেও হাতের চাপে বেখেয়ালে একজন মেম্বার হয়ে গেল। প্রিয়া অনেক গ্রুপে আছে, সবই সাহিত্য অথবা রান্নাবান্নার গ্রুপ। এই প্রথম এরকম একটা গোলমেলে জায়গায় ঢুকলো। এক্ষুনি লেফট করে যাবে ভেবেই আবার ঢুকতেই হঠাৎ নিয়মাবলীতে চোখ গেল প্রিয়ার। কোনো রকম খারাপ নয়, নিখাত বন্ধু খোঁজাই গ্রুপের উদ্দেশ্য। নিয়ম দেখে মুচকি হাসলো প্রিয়া, নিখাত বন্ধুত্ব। লেফটে প্রেস করবে ভাবতেই গ্রুপের একটা পোস্ট নজরে আসলো। 65 বছর বয়স, আত্মীয় বলতে একটাই ছেলে, চাকরি সূত্রে বিদেশে। ওখানেই বউ বাচ্চা নিয়ে আছে, আর ফিরবে বলেও বিশ্বাস হয় না। প্রতিদিনকার জীবনে বড্ড একা। যদি বন্ধুত্ব করতে ইচ্ছে হয় জানাবেন। উদ্দেশ্য শুধু মন খুলে কথা বলা। প্রিয়ার আবার হাসি পেয়ে গেল। মনে মনে ভাবল, বুড়ো বয়সে ভীমরতি, যত সব নাটক। কিন্তু ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। কি মনে হলো, আবার ওই ভদ্রলোকের পোস্টটা দেখল প্রিয়া। তারপর সরাসরি ঢুকে পড়ল ওনার প্রোফাইলে। ব্যাংকে চাকরি করতেন, বেশ ভদ্র দেখতে। স্ক্রল করতে করতে প্রিয়া খুঁজে নিল ওনার ছেলে বউ, ছোট্ট নাতনিটিকেও। সত্যি আজ ফেসবুকের দয়ায় কত অচেনা মুখ চেনা হয়ে যায়, জানা যায় কে কি করছে, কি খাচ্ছে, কোথায় ঘুরছে। ভদ্রলোকের ছেলের প্রোফাইলেও প্রিয়া দেখল কত রকম সুন্দর সুন্দর ছবি।
তারা কখনো পাহাড়ের মাথায়, কখনো ঝর্ণার নিচে, কখনো বন্ধুদের সাথে পার্টিতে। প্রতিটা ছবিতে কিন্তু ছেলে কলকাতায় একা বসে থাকা বাবাকে ট্যাগ করতে ভোলেনি। আসলে ছেলেমেয়েরা ভেবেই নেয় তাদের সুখের ছবি দেখেই বাবা খুশি হয়ে যাবে। খুব খারাপ লাগলো প্রিয়ার। হয়তো কিছুদিন পর ওর অবস্থাও এরকমই হবে। ভাবতে ভাবতেই ভদ্রলোকের প্রোফাইল ধরে আরও এগিয়ে গিয়ে প্রিয়া খুঁজে পেয়ে গেল ওনার বউয়ের ছবির নিচে লেখা, 8 বছর হয়ে গেল রান্নাঘরের দায়িত্বে আছি, এবার দায়িত্ব এড়াতে চাই, চলো একসাথে ঘুরে বেড়াই। প্রিয়া দেখল ওনার বউকেও কি সুন্দর দেখতে। মারা গেছেন বোঝা গেল। প্রিয়ার মনে পড়ল ওরও বাবা মারা গেছে 8 বছরই হলো। পরিবারে একজন মানুষ থাকা না থাকাতে কত পরিবর্তন হয়ে যায় সব কিছুতে। সাজ পোশাক খাওয়া দাওয়া সবে থেকে ভীষণ পার্থক্য আসে। সেটা প্রিয়া নিজেও দেখেছে নিজের বাড়িতে। ছবির নিচে লাইনটা দেখে মুখটা মুচড়ে উঠল প্রিয়ার। বউ মারা গেছে, ছেলে বিদেশে, কত অসহায় অবস্থা হতে পারে মানুষের। এই বয়সে এসে উনি আর কী বা করতে পারেন, আর কতই বা খারাপ হতে পারেন। একটু ভেবেই মিহির বিশ্বাসের মেসেঞ্জারে ঢুকে হাই লিখতে গিয়েও মুছে শুভ দুপুর লিখল প্রিয়া। সাথে সাথে প্রফেসর কুন্তল এসে বললেন, প্রিয়া তোমাকে একবার এইচওডি ডাকছে। এই কলেজে 1 বছরও হয়নি প্রিয়া জয়েন করেছে। সব থেকে জুনিয়র প্রফেসরও। সবাই ওকে স্নেহ করলেও এই এইচওডি মানুষটাকে একদম পোষায় না প্রিয়ার। এত কটকট করে কথা শোনায় যে প্রিয়ার রাগ হয়ে যায়। দেরি হলেও আবার শোনাবে। একদম সুযোগ দেওয়া যাবে না ভেবেই ফোনটা ব্যাগে রেখে দিল প্রিয়া। ঢোকানোর আগে দেখল শুভ দুপুর লেখাটা দেখেছেন ভদ্রলোক। প্রিয়া দেখল উনি কিছু টাইপ করছেন, কিন্তু আর অপেক্ষা করা সম্ভব নয়। প্রিয়া ব্যাগের ভেতরে মোবাইলটা ঢুকিয়ে বেরিয়ে গেল টিচার্স রুম ছেড়ে। দেবরূপ যখন নামালো গাড়ি থেকে ঘড়িতে 8:45 বাজে। কলেজ ফেরত প্রিয়া এখন প্রায় দেবরূপের সাথে বেরিয়ে শপিংগুলো সারে। বিয়ে এখনো বেশ কিছুদিন বাকি, কিন্তু এখনই অল্প অল্প সেরে না রাখলে বিপদে পড়বে প্রিয়া। ওর মা ওকে বলেই দিয়েছে, টাকা দিয়ে দেব, তুমি নিজের মতো সব কিনে নাও। প্রিয়া গাড়ি থেকে নেমে দেবরূপকে হাত নাড়িয়ে সামনে তাকিয়ে দেখল ওর ছোট্ট দোতলা বাড়িটা পুরো অন্ধকার। মনেই হয় না এ বাড়িতে কেউ থাকে। কতবার প্রিয়া মাকে বলেছে লাইটগুলো জ্বালিয়ে রাখবে, একটু বেরো, মাসিদের বাড়ি যাও, আমার সঙ্গে শপিংয়ে চলো, কিন্তু শুনলে তো। সারাদিন বাড়িতে বসে কাজ করলো যতক্ষণ, বাকি সময় হয় ওই টিভি না হয় শুয়ে আছে। রবিবারগুলো প্রিয়া কোথাও যায় না মাকে ছেড়ে, কিন্তু সেই একই সারাদিন রান্না করে খাটে শোয়া। খুব খারাপ লাগে প্রিয়ার। মাকে এভাবে দেখতে সত্যি ওর ভালো লাগে না। মনে মনে ভেবে প্রিয়া একবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন প্রমিতা দেবী। প্রিয়া ঢোকার সময় দেখল মায়ের মুখটা কেমন থমথমে। বোঝা যাচ্ছে বেশ কান্নাকাটি করেছে। আজকাল চলতেই থাকে প্রমিতা দেবীর। বিয়ের যতদিন এগিয়ে আসছে মানুষটা ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারে প্রিয়া। প্রিয়া হই হই করে বাচ্চাদের মতো বলল, মা আজকে কিনলাম জানো, আজ দেবরূপ ওদের বাড়ি থেকে যে হারটা দেবে অর্ডার দিল, এই দেখো ছবিটা। বলেই ব্যাগ থেকে মোবাইল বের করে দেখালো প্রিয়া। প্রমিতা দেবী সবটাই দেখছেন, কিন্তু ভীষণ অন্যমনস্ক। প্রিয়া সব বুঝেও না বোঝার ভান করে মাকে দেখিয়েই চলেছে। প্রমিতা দেবীকে দেখাতে দেখাতেই মেসেঞ্জারে মেসেজ ঢুকলো মিহির বিশ্বাস। সাথে সাথে ফোনটা সরিয়ে নিল প্রিয়া। কি জানি দেখল কি না মা। মনে মনে ভেবেই প্রিয়া ফোনটা সরিয়ে নিয়ে বলল, মা তাড়াতাড়ি খাবার সাজাও, আমি জামাটা ছেড়েই আসছি। প্রিয়া এমন করে বলল যেন খুব খিদে পেয়েছে ওর। কিন্তু দেবরূপের সাথে বেরোলে খাওয়া দাওয়া চলতেই থাকে, কিন্তু তাও বাড়িতে এসে প্রিয়া খাবেই, কারণ ও জানে ও না খেলে প্রমিতা দেবী হয়তো সেদিন রাতে রান্নাও করবে না, মুড়ি দুধ এসব খেয়ে কাটিয়ে দেবে। প্রিয়া যেতে গেলেই প্রমিতা দেবী বেশ গম্ভীর গলায় বললেন, মিহির বিশ্বাস কে? প্রশ্নটা চেনা, তাও প্রমিতা দেবীর গলার আওয়াজে যেন ভ্যাবা চ্যাকা খেল প্রিয়া। তাও খুব সাবলীলভাবে বলল, ফোন করেছিল তোমায়? প্রমিতা দেবী বললেন, কে উনি? বলল আপনার মেয়ে নাম্বার দিয়েছে, বন্ধুত্ব করতে চায়। মানে কি মামুন এসবের? আমার নাম্বার তুমি যাকে তাকে কেন দিয়েছ? মায়ের মুখে তুমি শুনে থমকালো প্রিয়া। ছোট থেকে দেখে আসছেও মা খুব রেগে গেলে এরকম তুমি করে কথা বলে।
প্রিয়া বুঝলো ব্যাপারটা সামলাতে হবে, তাই বলল, মা উনি খুব ভালো একজন মানুষ। বাবা যে সময় মারা গেছে ওনার মিসেসও মারা গেছে, ওনার ছেলে বিদেশে থাকে, উনি একটা বন্ধু চান, শুধু কথা বলবেন, দ্যাটস অল মা। শুনেই চিৎকার করে উঠলেন প্রমিতা দেবী, ওনার বন্ধু নেই তার দায় আমার? এই বয়সে এসে তুমি মায়ের জন্য প্রেমিক খুঁজছো? ছি ছি, এই শিক্ষা দিয়েছি তোমায়? আর লোকটাও কেমন নির্লজ্জ, মেয়ের বয়সী একটা মেয়েকে এসব কথা বলে। প্রিয়ার এবার কান্না পেয়ে গেল। মায়ের প্রেমিক কথাটা কেমন একটা বাজে লাগলো ওর উদ্দেশ্য তো এতটা নীচ নয়। প্রিয়া চুপ করে আছে দেখে প্রমিতা দেবী আবার বললেন, আমি কি তোমাকে বলেছি আমার বন্ধুর দরকার? এবার যেন কথা বলার জায়গা পেল প্রিয়া। বলল, মা বন্ধু মানে কথা বলার সাথী, বন্ধু মানে তোমার যত মনের দুঃখ আনন্দ অভিমান তুমি কোনো দ্বিধা ছাড়াই যাকে বলতে পারবে। সেটা একটা মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। তুমি কেন বাজে মিনিং করছো মা? আর তুমি বলছো লোকটা কেমন? লোকটা খুব জেন্টেলম্যান, ভীষণ মডেস্ট। আমি নিজে আজ 2 থেকে 3 বার কথা বলেছি, এত ভালো আমি অবাক হয়ে গেছি। মা তুমি যেমন আমার কথা ভাবো আমিও ভাবি মা, তোমার নাম্বার আমি যাকে তাকে দেব ভাবলে কি করে? নাক টানতে টানতে কথাগুলো বলছে প্রিয়া। প্রমিতা দেবী এবার গলাটা নরম করে বললেন, মামুন লোকজন কি বলবে ভেবেছিস কখনো? তোর ফুল জেঠু, তোর বম্মা, পিসিমণি, তারপর মেজো মাসি, কি বলবো তাদের আমি? ছি ছি। বলতে বলতে মাথা নামিয়ে নিলেন প্রমিতা দেবী। প্রিয়া বলল, মা আমি যখন দেবরূপের বাড়ি চলে যাব, এই যে মা বম্মা জেঠু পিসিমণি এরা আসবে তোমার খোঁজ নিতে। কন্যাযাত্রী থেকে ফিরে পরের দিন ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাবে। আর মা কারোর এখন সত্যি অতটা সময় নেই অন্যের ব্যাপারে খোঁজ নেওয়ার। দিনের শেষে ওই বন্ধুটাই থেকে যাবে, হয়তো আমিও থাকবো না, নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব। এক নাগাড়ে কথাগুলো বলে প্রিয়া যেন একটু হাঁপাচ্ছে। কথার মাঝে প্রিয়া দেখল মিহির বিশ্বাস মেসেঞ্জারে মেসেজ করেছে। প্রিয়া খুলে দেখল উনি লিখেছেন, প্রিয়া মাকে জোর করো না, বন্ধুত্ব জোর করে হয় না মা। প্রিয়ার মনটা কেমন খারাপ লাগলো। চেনে না অথচ কি আন্তরিক। এর ভরসায় মাকে রেখে যেতে পারলে কত ভালো লাগতো ওর, কতটা নিশ্চিন্ত হতো। বুক থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ওপরে চলে গেল প্রিয়া। অনেকক্ষণ বিছানায় শুয়ে ছটফট করছেন প্রমিতা দেবী। কিছুতেই ঘুম আসছে না। ঘড়িতে প্রায় 1টা বাজে। সারাদিন শুয়ে বসে থেকে ঘুমেও অরুচি জন্মেছে যেন ওনার। অগোছালো হাতে মোবাইলটা তুলে নিলেন। লোকটার ফোনটা পেয়েই মাথাটা গরম হয়ে গেছিল। সেই থেকে ফোনটা দূরে সরিয়ে রেখেছে। এতক্ষণে কেউ একটা ফোনও করেনি। কারোর মনেই হয় না ওনার কথা। একটু অভিমানী মন নিয়ে প্রমিতা দেবী নেটটা অন করতেই পরপর মেসেজ ঢুকছে হোয়াটসঅ্যাপে, সব ওই নাম্বারটা থেকে। প্রমিতা দেবীর ইচ্ছে না থাকলেও বেখেয়ালেই খুলে ফেললেন মেসেজগুলো। প্লিজ ভুল বুঝবেন না আমায়, মেয়েটিকেও না। আসলে নিঃসঙ্গতা যে কি বড় অভিশাপ, সেই জ্বালায় ভুল করে ফেলেছি। মেয়েটি আপনার বড্ড ভালো, খুব ভালোবাসে আপনাকে। এরকম মেয়ে থাকলে অবশ্য বন্ধুর দরকার হয় না। যাই হোক, ভালো থাকবেন। মেসেজটা পড়ে মনটা খুব ভার লাগছে প্রমিতা দেবীর। দেখলেন নাম্বারটা অনলাইন। প্রমিতা দেবী এদিক ওদিক করে শেষ অবধি লিখলেন, ঠিক আছে। সাথে সাথে দেখে নিলেন মিহির বাবু। মনে হলো উনি জানতেন মেসেজটা আসবে, হয়তো উনি অপেক্ষায় ছিলেন। প্রমিতা দেবী দেখলেন টাইপিং হচ্ছে। মিহির বাবু লিখলেন, এত রাতে অনলাইন? প্রমিতা দেবী লিখলেন, ঘুম আসতে চায় না কিছুতেই। মিহির বাবু লিখলেন, একই সমস্যা। বন্ধুত্ব শুরু হয়ে গেছে, শুধু একটু সূত্রেরই দরকার ছিল। আসলে দিনের শেষে একা হয়ে যাওয়া মানুষগুলো খুব অসহায়। দিনগুলো কেটে যায় হয়তো, কিন্তু মানসিক চাপে প্রতিদিন ভাঙতে ভাঙতে একদিন সবটা শেষ হয়ে যায়। আর মনে মনে ধরে নেয় সন্তান সুখে থাকলেই তারা সুখী। যদি ব্যাপারটা উল্টো হতো, মা বাবারা ভালো থাকলেই সন্তানরা ভালো থাকতো। প্রমিতা দেবী দেখলেন 2:30 বাজে। কথা বলতে বলতে কখন যে এতটা রাত হয়ে গেছে বোঝেননি উনি। লিখলেন, ঘুমাই এবার, সকালে মেয়েটাকে রান্না করে দিলে তবে খেয়ে যাবে। সাথে সাথে মিহির বাবু লিখলেন, আপনার অনেকটা রাত করে দিলাম, শুয়ে পড়ুন। মেয়েটা যতদিন কাছে আছে জমিয়ে রান্না করে খাওয়ান। প্রমিতা দেবী লিখলেন, আর কদিনই বা পাবো, যাক শুয়ে পড়ুন। মিহির বাবু লিখলেন, আপনিও যদি কাল ইচ্ছে করে মেসেজ করবেন। প্রমিতা দেবী লিখলেন,
ঠিক আছে লিখে নেটটা অফ করে দিলেন। মনটা কেমন ভালো লাগছে হঠাৎ। এই অনুভূতিটা বহুদিন পর পেলেন। আজকাল ভালো লাগাটা কেমন হারিয়ে গেছে। কোনো কিছুতেই আলাদা কোনো অনুভূতি হয় না প্রমিতা দেবীর। আজ কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। খুব ভালো লাগছে সব কিছু। সব থেকে ভালো লাগছে কাল ভোরটার কথা ভেবে। রান্নাবান্না সেরে ঘুমোনো ছাড়াও আরেকটা কাজ থাকবে কাল থেকে। কেউ একজন অপেক্ষা করবে বলেছে ওনার জন্য। সবটা বোধ হয় খারাপ হয় না। আমরা খারাপ ভেবে নিই সম্পর্ক মানেই বাজে হয়তো, কিন্তু ওটা যে বেঁচে থাকার কত বড় অবলম্বন আজ বুঝলেন প্রমিতা দেবী। মনটা খুব খোলামেলা লাগছে এখন। মনের মাঝে একটা চাপ লাগতো বেশ কিছুদিন, ওটার নেই। উনি খেয়াল করলেন। পাশ ফিরলেন ঘুমন্ত মেয়ের দিকে। প্রমিতা দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই সুখী থাক, তাহলেই আমি খুশি। প্রিয়া চোখ খুলে বলল, তুমি খুশি থাকলেই আমার সুখ মা। দুজন দুজনকে জড়িয়ে শুয়ে থাকলো। কতক্ষণ জানে না, শুধু জানে নতুন একটা সূর্য, নতুন একটা ভোর, নতুন একটা সম্পর্ক, নতুন একটা জীবন। সব ভালো হবে।